খামারের সবচেয়ে সেরা সবচেয়ে স্বাস্থ্যবান পশুটার কথা ভাবুন তো, যেটা দেখতেও সুন্দর, স্বভাবেও তেজি। এমন একটা পশু খামারে থাকা মানে একটা গর্বের ব্যাপার। সবকিছু একদম ঠিকঠাক মতো চলছে। কিন্তু হঠাৎ একদিন সকালে দেখলেন সেই পশুটা আর ঠিকমতো হাঁটতে পারছে না, খুব বাজেভাবে খোঁড়াচ্ছে, খাবারের দিকে ফিরেও তাকাচ্ছে না, শরীরের একটা দিক কেমন যেন ফুলে গেছে। এই দৃশ্যটা যে কোনো খামারির রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কি এমন হলো হঠাৎ করে? আসলে এই যে সমস্যাটা, এর কারণটা কিন্তু বাইরে থেকে আসা নতুন কোনো রোগ নয়। শত্রুটা আপনার খামারের ভেতরেই আছে, বলা যায় একেবারে আমাদের চোখের সামনেই। মাটিতে, গোবরে, এমনকি পশুটা নিজের শরীরের ভেতরেই সে ঘাপটি মেরে বসে আছে শুধু একটা সুযোগের অপেক্ষায়। এই যে অদৃশ্য শত্রু, এর নাম হলো ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া। এটাকে অনেকটা রোগের একটা ঘুমন্ত বীজ বা স্পোর হিসেবে ভাবতে পারেন। যতক্ষণ পরিবেশ অনুকূলে না থাকে এরা চুপচাপ ঘুমিয়ে থাকে, কোনো ক্ষতি করে না। কিন্তু যেই মুহূর্তে বেড়ে ওঠার মতো একটা পরিবেশ পেয়ে যায়, তখনই এরা মারাত্মক হয়ে ওঠে। আর এই ব্যাকটেরিয়ার বীজগুলো আছেটা কোথায়? সত্যি বলতে খামারের প্রায় সব জায়গায়। মাটিতে তো আছেই, পশুর নিজের পরিপাকতন্ত্রে মানে জিআই ট্র্যাক্টে, আর গোবরের মধ্যে তো প্রচুর পরিমাণে থাকে। তার মানে কি দাঁড়ালো? এদের থেকে পুরোপুরি মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এরা পরিবেশেরই একটা অংশ। এখন প্রশ্ন হলো, এই যে ঘুমন্ত একটা বীজ, এটা হঠাৎ করে জেগে ওঠে কিভাবে? আসল কথা হলো, অনেক সময় আমাদেরই কিছু ছোটখাটো ভুলের কারণে এরা আক্রমণের সুযোগটা পেয়ে যায়। আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই সেই বিপদের দরজাটা খুলে যেতে পারে। দেখুন, প্রক্রিয়াটা বোঝা খুব জরুরি। ধরুন কোনো পশুর শরীরে একটা গভীর ক্ষত হলো, অথবা যেটা আরও বেশি হয়ে থাকে, একটা অপরিষ্কার সূচ দিয়ে মাংসপেশিতে ইনজেকশন দেওয়া হলো। তখন ওই ক্ষতস্থানের গভীরে বাতাস ঢুকতে পারে না, একটা অক্সিজেন ছাড়া বা অ্যানারোবিক পরিবেশ তৈরি হয়। আর ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য ঠিক এই রকম একটা পরিবেশই দরকার। ব্যাস, সুযোগ পেয়েই ওরা জেগে ওঠে, দ্রুত সংখ্যায় বাড়তে থাকে, আর এক ধরনের বিষাক্ত পদার্থ বা টক্সিন তৈরি করে। এই টক্সিনটা খুব দ্রুত মাংসপেশিকে পুঁছিয়ে নষ্ট করে দেয়। মাঠ পর্যায়ে কাজ করতে গেলে এই রোগের দুটো সাধারণ রূপ প্রায় চোখে পড়ে। একটার ক্ষেত্রে আক্রান্ত জায়গায় প্রচুর গ্যাস জমে যায়, চাপ দিলে চামড়ার নিচে পটপট করে বুদবুদের মতো শব্দ হয়, এটাকে অনেকে ব্ল্যাক লেগ বলেন। আরেকটা রূপে আবার গ্যাস জমার চেয়ে মারাত্মক ফোলাভাবটাই প্রধান লক্ষণ হিসেবে দেখা দেয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ঠিক কোন রোগটা হয়েছে সেটা নির্ণয় করার কাজটা কিন্তু একজন পশু চিকিৎসকেরই। আচ্ছা, এবার আসুন দেখি, এই লড়াইটা যখন পশুর শরীরে শুরু হয়, তখন বাইরে থেকে আমরা কি লক্ষণ দেখে সতর্ক হতে পারবো। এই লক্ষণগুলো যত তাড়াতাড়ি চিনে নেওয়া যাবে, পশুটাকে বাঁচানোর সম্ভাবনাও তত বাড়বে। যদি দেখেন কোনো পশু হঠাৎ করেই মারাত্মকভাবে খোঁড়াচ্ছে, আর তার শরীরের কোনো একটা অংশ খুব দ্রুত ফুলে উঠছে, জায়গাটা ধরতে দেখলে গরম লাগছে, আর পশুটার গায়ে প্রচণ্ড জ্বর, তাহলেই বুঝবেন ব্যাপারটা গুরুতর। ফোলা জায়গাটার চামড়া যদি আস্তে আস্তে কালচে আর ঠান্ডা হয়ে যায়, এবং হাত দিয়ে চাপ দিলে যদি চামড়ার নিচে গ্যাসের বুদবুদের মতো পটপট করে, তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না। এর সাথে সাথে পশুটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে একদম নিস্তেজ হয়ে পড়বে। এই রোগ কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে। লক্ষণগুলো দেখা দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পশুর অবস্থা একদম আশঙ্কাজনক হয়ে পড়ে। আর 72 ঘন্টার মধ্যে যদি ঠিকঠাক চিকিৎসা শুরু করা না যায়, তাহলে পশুটাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। এখানে সময়টাই হলো সবচেয়ে দামি জিনিস। তো এই রোগের ভয়াবহতার কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এর বিরুদ্ধে লড়াই করার, আর তার চেয়েও বড় কথা, এটাকে প্রতিরোধ করার খুবই কার্যকর উপায় আমাদের হাতেই আছে। আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধই এখানে মূল কথা। জরুরি অবস্থায় পশু চিকিৎসকেরা খুব শক্তিশালী পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, আর এর ডোজটাও হয় অনেক বেশি। যেমন ধরুন, প্রতি কেজি ওজনের জন্য প্রায় 44,000 ইউনিট। এই সংখ্যাটা থেকে কিন্তু বোঝা যায় যে সংক্রমণটা কতটা মারাত্মক পর্যায়ের হতে পারে। একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, চিকিৎসা শুরু করার পরেও যে পশুটা পুরোপুরি সুস্থ হয়ে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। লড়াইটা আসলেই খুব কঠিন। কিন্তু এই রোগটাকে যদি খামারে ঝুঁকতেই না দেওয়া হয়, মানে প্রতিরোধ করা যায়, তাহলে জয়টা একেবারে নিশ্চিত। তাহলে প্রতিরোধের উপায়টা কি? খুব সহজ। প্রথম এবং সবচেয়ে সাধারণ নিয়ম হলো, পশুকে যখনই কোনো ইনজেকশন দেবেন, তার আগে ইনজেকশনের জায়গাটা কোনো ভালো জীবাণুনাশক দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে চামড়ার উপরে থাকা ব্যাকটেরিয়াগুলো সূচের সাথে মাংসপেশির গভীরে চলে যাওয়ার সুযোগই না পায়। দ্বিতীয় নিয়মটা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পশুর জন্য সবসময় একটা নতুন জীবাণুমুক্ত বা স্টেরাইল সূঁচ ব্যবহার করতে হবে। একটা সূঁচ দিয়ে একাধিক পশুকে ইনজেকশন দেওয়া মানে নিজের হাতে রোগকে এক পশু থেকে আরেক পশুর শরীরে ছড়িয়ে দেওয়া। এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া চলবে না, কোনো ব্যতিক্রম নয়। আর সবচেয়ে শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা হলো টিকা বা ভ্যাকসিন। খামারে সমস্ত কম বয়সী পশুকে, মানে বাছুরগুলোকে, সময় মতো একটা ভালো মানের 7-ওয়ে বা ব্রড স্পেকট্রাম ক্লস্ট্রিডিয়াল ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এই একটা কাজ আপনার পুরো খামারকে একটা অদৃশ্য বর্মের মতো সুরক্ষা দেবে। শেষ কথা হলো, ক্লস্ট্রিডিয়াল মায়োসাইটিস নিঃসন্দেহে একটা মারাত্মক রোগ, কিন্তু একে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। ইনজেকশন দেওয়ার সময় সামান্য একটু সতর্কতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর সঠিক সময় টিকাকরণ, এই ছোট ছোট কাজগুলোই আপনার মূল্যবান পশুকে আর আপনার পুরো খামারকে একটা বিরাট আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেবে। প্রতিকারের কথা ভাবার আগে প্রতিরোধকে নিশ্চিত করাই হলো আসল বুদ্ধিমানের কাজ।